ক্লাস 11 সেমিস্টার 1 এর সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। আজকে শিক্ষা বিজ্ঞান বিষয়ের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো শিক্ষার উপাদান। এখন কথা হলো, এর আগে তো আমরা ক্লাসগুলো করলাম শিক্ষার অর্থ, শিক্ষা সংজ্ঞা, এই বিষয়গুলো তো আমাদের আলোচনা করা হয়েছে। এখন এই যে শিক্ষা কথাটা বলছি আমরা, এই শিক্ষাটার লক্ষ্যে পৌঁছানোর জন্য বেশ কিছু কিছু উপাদানের কিন্তু প্রয়োজন হয়। যেমন প্রয়োজন হয়, একজন মা যখন কোনো একটা সবজি রান্না করেন তখন সেই সবজির প্রয়োজন হয়। আচ্ছা, তারপরে যে পাত্রে রান্না হবে সে পাত্রের প্রয়োজন হয় আগুনের। আর সর্বোপরি মা তো আছেনই, যার হাত দিয়ে তৈরি হবে একটা সুন্দর ব্যঞ্জন বা তরকারি বা ব্যাসাতি। তাহলে দেখো, আমাদের শিক্ষা ক্ষেত্রেও কিন্তু এই ধরনের উপাদানের প্রয়োজন হয়। আমরা যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলোকে আলোচনা করতে গেলে তোমাকে মোবাইল স্ক্রিনে 2 ঘন্টা কমসে কম চোখ রাখতে হবে না। ভয় পাবার কিছু নেই। আজকের সময়ে যা তোমার ধৈর্য, সেই ধৈর্য রেখেই ক্লাসটাকে শুরু করব এবং খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। তবে তোমার দায়িত্ব রইল বইকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, যেহেতু এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হবে, অতএব সেই জায়গাগুলোকে তোমাকে খুব লক্ষ্য রেখে কিন্তু কাজ করতে হবে। এখন এই শিক্ষার উপাদানের যে ধারণাটা, কনসেপ্টটা, এটা কিন্তু আমি পরিষ্কার করে দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে। তাহলে চোখ রাখো। দেখো, এই শিক্ষার উপাদান, এই উপাদানকে মূল দুটো ভাগে ভাগ করা হয়েছে। মন দিয়ে শুনবে কিন্তু। একটা হচ্ছে মানবিক বা সক্রিয় উপাদান, আর একটা হচ্ছে বস্তুগত বা নিষ্ক্রিয় উপাদান। কেন বলছি দেখো, সক্রিয় উপাদান হিসেবে যে দুটো উপাদানকে রাখা হয়েছে, একাধারে হচ্ছে শিক্ষার্থী আর একজন শিক্ষক, দুটি। কারণ এরা মানবিক গুণসম্পন্ন এবং এনারা হচ্ছেন এই জন্য সক্রিয়। এবং নিষ্ক্রিয় বা যেটা বস্তুগত দিক, জড়, সেটা হচ্ছে একটা পাঠ্যক্রম আর একটা হচ্ছে বিদ্যালয় বা পরিবেশ। দুটো একত্রিত আমরা বলতে পারি যে বিদ্যালয় এবং পরিবেশ। তাহলে এই চারটি প্রধান উপাদান হলো শিক্ষার উপাদান। এখন এই চারটি উপাদান নিয়ে আমরা কি কি আলোচনা করতে পারি? বহু কিছু। মনোবিজ্ঞান সম্মত, বিজ্ঞান সম্মত, প্রত্যেকটা। দেখো, শিক্ষা একটা বলেছিলাম কি গতিশীল প্রক্রিয়া, এবং বিভিন্ন সময়ে আমরা প্রাচীন যুগীয় শিক্ষা, মধ্যযুগীয় শিক্ষা, আধুনিক শিক্ষা, বিভিন্ন সময়ের যে শিক্ষার ধারাগুলো সেগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে, আগামী দিন আরো হবে। চিন্তা করার কিছুই নেই। কখনো ভালো পর্যায়ে এসছে, কখনো একটু হয়তো তার থেকে আবার নিচের দিকে তার মান নেমেও গেছে। আমরা মধ্যযুগের শিক্ষা ব্যবস্থায় বাংলা সাহিত্যের ইতিহাসে দেখেছিলাম যে শাসন এবং শোষণের ফলে সেখানে সৃষ্টি থেমে গিয়েছিল। মানুষের যে মৌলিক চাহিদাগুলো, সেই চাহিদাগুলোর যখন তাদের অভাব পূরণ হয়নি, তখন স্বাভাবিকভাবেই তাদের সৃজনশীলতার মধ্য দিয়ে ভাটা এসেছিল, হতে পারে। এখন যেহেতু শিক্ষা একটা গতিশীল প্রক্রিয়া, তাই আমাদেরকে একেবারে প্রাচীন কাল থেকে আধুনিক কাল পর্যন্ত এই যে শিক্ষার উপাদান হিসেবে এদের যে বিভিন্ন ভূমিকা, সেই প্রসঙ্গগুলোকে কিন্তু নিয়ে আমরা আলোচনা করব। এখন প্রথম হলো শিক্ষার্থীর দিকটাকে আলোচনা করা, যে শিক্ষার উপাদান হিসেবে শিক্ষার্থীর ভূমিকা কোথায়। দেখো, যেহেতু বর্তমান শিক্ষা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা, তাই শিশুই হচ্ছে শিক্ষার প্রধান উপাদান। শিশু না হলে শিক্ষাটা দেব কাকে, তাই না? তাহলে শিশু হচ্ছে প্রধান উপাদান। এখন শিশুর জীবন বিকাশে বংশগতির প্রভাব, এই বিষয়টাকে আমরা যদি ধরি তাহলে এই বিষয়টাকে একটু আলোচনা করতে হয় এইভাবে, যে শিশুর জীবন বিকাশে বংশগতির প্রভাব কেন বলা হচ্ছে? যে দেখো, আমাদের যে বুদ্ধাঙ্ক বা আমাদের যে বুদ্ধি, এটা কিন্তু দ্বি উপাদান তত্ত্ব অনুযায়ী, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব অনুযায়ী আমরা বলতে পারি যে একটা হচ্ছে সহজাত আর একটা হচ্ছে অর্জিত।
যেটা সহজাত সেটাকে ধরা হয়েছে জি ফ্যাক্টর, অর্থাৎ জেনারেল, বোঝা গেছে, সাধারণ মানসিক ক্ষমতা, এটাকে জি ধরা হয়েছে। এইটাই হচ্ছে আমাদের কিন্তু সহজাত, যেটা বংশানুক্রমিক আমরা কিন্তু পেয়ে থাকি। এবং প্রত্যেকটা শিশু, পৃথিবীর প্রত্যেকটা শিশু তার বৌদ্ধিক বলো, মানসিক বলো, প্রাক্ষবিক বলো, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা। এই নয় যে অনেকের মিল আছে, মিল থাকতে পারে কিন্তু কারো বেশি হবে, কারো কম হবে। তার মানে কারো চাহিদা, কারো সামর্থ্য, কারো ইচ্ছা, কারো অনিচ্ছা, বিভিন্ন শিশুর মধ্যে কিন্তু বিভিন্ন প্রকারভেদ লক্ষ্য করা যায়। আর একটা কি বললাম, একটা হচ্ছে সহজাত, আর একটা হচ্ছে অর্জিত। অর্জিত মানে ধরো যেটা আমরা অর্জন করছি, এটার জন্য অনেক কিছু থেকে আমরা করতে পারি। একজন শিক্ষক যিনি উদ্দীপক, তোমাকে উদ্দীপিত করছেন, তোমাকে দেখাচ্ছেন, বোঝাচ্ছেন, বিমূর্তকে মূর্ত করাচ্ছেন, এই ক্ষেত্রেও কিন্তু তুমি অর্জিত একটা তোমার জ্ঞান বা একটা বুদ্ধি কিন্তু হচ্ছে। পাশাপাশি পরিবেশ তোমাকে যা কিছু দিচ্ছে, এগুলোর মধ্যে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে অর্জিত। কিন্তু বৌদ্ধিক ক্ষেত্রে জেনারেল যেটা বলছি আমরা, আমাদের যে বংশানুক্রমিক যে ক্ষমতা, এই ক্ষমতাকে কিন্তু কাজিয়ে লাগিয়ে বাকিগুলো কিন্তু আমরা পূর্ণ করছি। তাহলে শিশুর জীবন বিকাশে বংশগতির প্রভাব যথেষ্টই রয়েছে, এবং শিশুর জীবন বিকাশে পরিবেশের প্রভাব অবশ্যই। কারণ কি, দেখো, যে শিশুর জীবন বিকাশে যেমন বংশগতির প্রভাব রয়েছে, পাশাপাশি ভাবে অর্জিত ক্ষেত্রটা আমরা যখন নিচ্ছি, সেই অর্জিত ক্ষেত্রটা, এই ক্ষেত্রেও কিন্তু পরিবেশের একটা প্রভাব যথেষ্ট রয়েছে। আমাদের বৌদ্ধিক যাই হোক না কেন, বংশগতি ভাবে আমাদের প্রাপ্ত যাই কিছু হোক না কেন, যদি আমরা পরিবেশের সঙ্গে অভিযোজন করতে না পারি, পরিবেশ থেকে যদি আমরা গ্রহণ করতে না পারি, সেটা কিন্তু আমাদের সঠিক গ্রহণ করা হবে না, বা গ্রহণ করতে পারবোই না। ফলে একটা শিশু যখনই সে বেড়ে উঠছে, অর্থাৎ বড় হচ্ছে, তখন তার বংশগতির সাথে সাথে পরিবেশের প্রভাব কিন্তু যথেষ্টই কার্যকারী থাকছে। আবার দেখো, শিশুর জীবন বিকাশে বংশগতি ও পরিবেশের পারস্পরিক প্রভাব, মিথস্ক্রিয়া তো অবশ্যই হচ্ছে। একটা বংশগতির সাথে সাথে পরিবেশের যে একটা মিথস্ক্রিয়া, এই মিথস্ক্রিয়াটা না হলে সে তার জীবনকে নিয়ে যেতেই পারবে না, অসম্ভব। এবং শিশু প্রতিনিয়ত যা কিছু শিখছে, তার বংশগতির সে বৌদ্ধিক দিক থেকে পরিবেশের সঙ্গে সাযুজ্য রেখে, পরিবেশের সঙ্গে একটা সঙ্গতি বিধান করে, পরিবেশের সঙ্গে অভিযোজিত হয়ে সে কিন্তু শিক্ষা গ্রহণ করছে। তাহলে আমরা বলতেই পারি যে পরিবেশের সঙ্গেও কিন্তু শিশুর জীবন বিকাশে বংশগতির মধ্যেও কিন্তু একটা যথেষ্ট সম্পর্ক বা সাযুজ্য রয়েছে। এই গেল মোটামুটি শিক্ষার্থীর দিকটা, যে দিকটা আমরা আলোচনা করলাম, যে একটা উপাদান শিক্ষার, এবং প্রধান উপাদান। কারণ শিশুর চাহিদা, শিশুর সামর্থ্য, শিশুর ইচ্ছা, শিশুর অনিচ্ছা, একটা শিশুর প্রাক্ষবিক দিক, বিভিন্ন ধরনের তার দৈহিক বলো, মানসিক বলো, বৌদ্ধিক বলো, প্রত্যেকটা দিকের বিকাশের ক্ষেত্রে শিশুকেই প্রয়োজন, এবং শিশু হচ্ছে তার প্রধান উপাদান। এবার এসো আরেকটি উপাদান, সক্রিয় উপাদান, যেটা হচ্ছেন শিক্ষক। এই কথা বলতে গেলে বলতে হয় যে শিক্ষকের কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে। একজন শিক্ষক, আমি মনে করি যে সমাজের একটি উদাহরণ মাত্র, এবং হয়তো বিভিন্ন কর্মের মধ্য দিয়ে শিক্ষকতা কর্মটা হচ্ছে সব থেকে জটিল। কারণ একজন শিক্ষকই পারেন একটা সমাজ তৈরি করতে, সুস্থ সমাজ তৈরি করতে। কারণ তার হাত ধরে যেমন একজন শিক্ষক তৈরি হন, একজন শিক্ষকের হাত ধরে একজন শিক্ষক তৈরি হন, একজন শিক্ষকের হাত ধরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, প্রত্যেকটা কর্মে মানুষ যে নিজেকে নিয়োজিত করে, নিয়োগ করে, শিক্ষকের হাত ধরেই কিন্তু এটা হয়, অর্থাৎ প্রথাগত শিক্ষার ক্ষেত্রে। তাহলে একজন শিক্ষকের তার আচার, আচরণ, ব্যবহার, আমরা আসছি কি হওয়া উচিত, কি হওয়া উচিত নয়, সে বিষয়ে
একজনের শিক্ষক হিসেবে মানে শিক্ষার উপাদান হিসেবে শিক্ষকের কি ভূমিকা বা রোল সে সম্পর্কে কিন্তু আমরা জানবো। প্রথমে আমরা একটু জেনে নিই যে এই শিক্ষকের প্রাচীন শিক্ষায় শিক্ষকের স্থানটা কি ছিল। দেখো, আমরা প্রাচীন যুগীয় শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে পড়ব, আগেও একটু আলোচনা করা হয়েছিল যে প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক কেবলমাত্র ছিলেন একটা জ্ঞানের ভান্ডার নিয়ে বসে থাকা ব্যক্তি, অর্থাৎ তিনি জ্ঞান বিতরণ করবেন এবং যে শিক্ষার্থী জ্ঞান গ্রহণ করছে তিনি কেবল তার শূন্য পাত্রে ওই জ্ঞান যেটা বিতরণ করছেন সেটাকে সে পূর্ণ করবে। এই ধরনের একটা শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রাচীন যুগে ছিল। কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষকের স্থান কি হয়েছে? আধুনিক যুগের শিক্ষায় শিক্ষকের স্থান হয়েছে, যেহেতু বর্তমান শিক্ষা ব্যবস্থা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষা, এখানে একটা শিক্ষার্থী তার সমস্ত চাহিদা বলো, তার ক্ষমতা বলো, তার আগ্রহ বলো, তার ইচ্ছা বলো, প্রত্যেকটা জিনিসকে কেন্দ্র করেই একজন শিক্ষকের কিন্তু রোল সেইভাবেই কিন্তু হবে। আধুনিক শিক্ষকের স্থান কেমন না, দেখো, আধুনিক শিক্ষক হবেন ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। উনি বন্ধু হবেন, উনি দার্শনিক হবেন, আর হবেন একজন পথপ্রদর্শক। এই জন্য অত্যন্ত কঠিন বিষয়টা, এই স্থানটাকে রক্ষা করা একজন শিক্ষকের, আদর্শ শিক্ষকের যথেষ্ট কঠিন। তাহলে শিক্ষকের স্থান আধুনিক শিক্ষা ব্যবস্থায় একজন বন্ধু, একজন দার্শনিক এবং একজন পথপ্রদর্শক। তাহলে শিক্ষকের গুণাবলী সম্পর্কে আসা যাক, যে এই যদি শিক্ষকের স্থান হয়, তিনি শুধু জ্ঞান ভান্ডার নিয়ে বসে থাকবেন না, শুধু জ্ঞান বিতরণ করবেন, বিষয়টা এমন নয়। তাহলে একজন শিক্ষকের গুণাবলীকে আমরা কিভাবে ভাগ করতে পারি? দেখো, একজন শিক্ষকের গুণাবলীকে আমরা তিনটি পর্যায়ে ভাগ করতে পারি। অর্থাৎ একটা হচ্ছে ব্যক্তিগত গুণাবলী, দুই হচ্ছে পেশাগত গুণাবলী, এবং তিন হচ্ছে নাগরিক, তিনি একজন সুনাগরিক হিসেবে তার যে গুণাবলী। এই বিষয়গুলোকে নিয়ে একটু আলোচনা করা দরকার। দেখো, সংক্ষেপে যখন ব্যক্তিগত গুণাবলীর মধ্যে বলছি, তখন একজন শিক্ষক হবেন সুব্যক্তিত্বের অধিকারী। অর্থাৎ যিনি শিক্ষক তার মধ্যে থাকবে একটা ব্যক্তিত্ব, এবং সেই ব্যক্তিত্বটা সুব্যক্তিত্বের অধিকারী। হয়তো আমি বসে আছি, একজন শিক্ষক, একজন শিক্ষার্থী বা তোমরা এলে, এই কে যারা বেরো এখান থেকে, আমি শুনলামই না, আমি জানলামই না, কিছুই করলাম না, আমি আমার ব্যক্তিত্ব ফলাচ্ছি। বিষয়টা এই রকমের নয়। এই তোরা বাইরে ঘোরাঘুরি করছিস, এদিকে আয়, বল তোদের অভিযোগ কি, না কি অভিযোগ নিয়ে এসছিস। তিনি ধৈর্যশীলতার সঙ্গে ছাত্রদের বক্তব্যগুলো শুনবেন। ঠিক আছে, যা, আমি ক্লাসে যাচ্ছি। কোনো স্যার যাননি তো, আমি যাচ্ছি। দেখো, এর মধ্য দিয়ে ওই শিক্ষকের নমনীয়তা, ওই শিক্ষকের ব্যক্তিত্ব, সমস্ত কিছুর মধ্য দিয়ে এক শিক্ষার্থীদের কাছ থেকে উনি যথেষ্ট শ্রদ্ধাশীল হবেন এবং যথেষ্ট কিন্তু মান্যতা পেতে পারেন। তাহলে তার ব্যক্তিত্ব তৈরি করতে হবে। বন্ধুত্ব মানে কি? শিক্ষার্থী কি শিক্ষকের কাঁধে হাত দিয়ে ঘুরে বেড়াবে? বিষয়টা তো এ ধরনের নয়। একটা শিক্ষার্থীর মধ্যে কোনোভাবে তার পাঠ্যক্রম এর ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থী কখনো নিজের মধ্যে কোনো ভীতির সঞ্চার করবে না বা হবে না। আগে শিক্ষকরা ছিলেন যাদের দেখেই আমাদের পীড়া চমকে যেত, বিভীষিকাময়। আমরা পড়েছিলাম ক্লাস 9-এ যে অঙ্ক কষতে পারবে না, ঠ্যাং ধরে পুকুরের জলে ছুঁড়ে ফেলে দেবো। হ্যাঁ, করতেন, সামনের বেঞ্চে বসে ঝুরগুন্ডার মতো চুলগুলো উপড়ে দেবো, যা পিছনে গিয়ে বস। ভয়ে ভুলে যেত। এই যে ভীতি, একজন শিক্ষকের সঙ্গে একজন শিক্ষার্থীর এই সম্পর্ক থাকবে না, একটা বন্ধুত্ব। সে একবার বুঝতে পারেনি, আমি বলছিলাম প্রত্যেকটা শিশুর মধ্যে তার চাহিদা, তার সামর্থ্য, তার বুদ্ধি সমস্ত আলাদা, ভিন্ন ভিন্ন।
অতএব কেউ একবারে বুঝতে পারেনি, স্যারকে যদি সে বলে যে স্যার আমি এই জায়গাটা আবার একবার যদি বুঝিয়ে দেন ভালো হয়, স্যার সেখানে ধৈর্যশীল হবেন, বলবেন ঠিক আমি বুঝিয়ে দিচ্ছি। স্যার বিচক্ষণতার সঙ্গে, কারণ দার্শনিক দিক থেকে চিন্তা ভাবনা করবেন যে আমি 10 জন ছেলেকে বোঝাচ্ছিলাম, 7 জন ছেলে বুঝতে পেরেছে, 3 জন কেন বলছে আমি বুঝতে পারিনি? তার মানে এদের সামর্থ্য, বৌদ্ধিক বিষয়টা ওদের থেকে একটু আলাদা, এরা বুঝতে পারেনি। তার মানে আমার যে বোঝানোর কৌশল অর্থাৎ শিক্ষণ দক্ষতা, এই যেটা আমি প্রয়োগ করেছিলাম, আমাকে একটু ভিন্নভাবে কিন্তু প্রয়োগ করতে হবে। এটা আমাকে কিন্তু একজন দার্শনিক অর্থাৎ বিচক্ষণতার সঙ্গে বিবেচনা করতে হবে, কেন সে বুঝতে পারেনি, সেই জায়গাতে নেমে আমাকে বোঝাতে হবে। কি বোঝা গেছে, বুঝতে পেরেছো? বলে হ্যাঁ স্যার। না হলে 3 বার 4 বার। এই যে ভীতি থাকবে না, একটা শিক্ষার্থীর চাহিদা থাকবে এবং সে সাবলীলভাবে সেই চাহিদা পূরণার্থে শিক্ষককে বলবেন, সে বলবে যে স্যার আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দিন। এই যে আচরণ, তার মানে তার একজন শিক্ষকের তার ব্যক্তিত্ব, সুব্যক্তিত্বের অধিকারী তাকে হতে হবে এবং শিক্ষক হবেন দায়িত্বশীল। অবশ্যই শিক্ষক যদি মানে শিক্ষা প্রীতি যদি না থাকে, ছাত্র প্রীতি যদি না থাকে, সেই শিক্ষক তো কখনো আদর্শ শিক্ষক হতে পারবেন না। কারণ সবসময় পেশা তো নয় যে আমার শিক্ষকতা একটা পেশা, এই নিয়ে দেখলে কিন্তু হবে না। পেশার সাথে সাথে তার থাকবে একটা নেশা। যদি শিক্ষকতার নেশা থাকে, তিনি যদি ভালোবাসতে পারেন তার শিক্ষা মানে শিক্ষণকে, তাহলে একজন শিক্ষক কিন্তু আদর্শ শিক্ষক হতে পারেন। তাহলে তিনি হবেন বিভিন্ন দিক থেকে দায়িত্বশীল এবং ধৈর্যশীল। কথায় কথায় বললাম যে একজন শিক্ষককে তো অবশ্যই ধৈর্যশীল হতে হয়, ছাত্র প্রেমী হতে হবে, ছাত্রদের ভালোবাসতে হবে। ভালোবাসা মানে এই নয় যে সে মাথায় উঠে গেল, সে অবাধ্য হয়ে গেল, আমাকেই সে মানছে না, বিষয়টা তা নয়। কারণ একজন শিক্ষক ছাত্রকে ভালোবাসলে পরেও তার লাগাম কোথায় টানতে হবে, তার ব্যক্তিত্বের উপরে নির্ভর করছে কিন্তু একজন শিক্ষকের যে ছাত্ররা কেমন আচার আচরণ করবে। যদিও গৃহ পরিবেশ বা মা বাবা বা পরিবার এর একটা যথেষ্ট ভূমিকা আছে। কারণ কি, পরিবার থেকে যদি সংস্কার নিয়ে সে স্কুলে না আসে, পরিবার যদি সঠিক সংস্কার না দিয়ে পাঠায়, শিক্ষকের বাবার ক্ষমতা নেই তাদের কন্ট্রোল করে দেওয়ার। সম্ভব না। একজন শিক্ষক 10 জন শিক্ষার্থীকে তার নিজের বাগে আনতে পারবেন না, তার নিজের এখতিয়ারে আনতে পারবেন না। সব থেকে বড় কথা হচ্ছে পরিবার থেকে তারা সংস্কার নিয়ে আসছে, এরপরে তারা যে দুষ্টামি করছে কিংবা একটু হয়তো চঞ্চল প্রকৃতির কিংবা একটু কোনোভাবে বদমাশি করে ফেলেছে, এগুলো নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব। ফলে কি হচ্ছে, শিক্ষার্থীর প্রতি শিক্ষকের ভালোবাসা থাকবে। শুধু তাই নয়, সুবিবেচক হবেন, কারণ তিনি বিবেচনা করবেন হয়তো ছেলেরাই কোনো অপরাধ করেছে, তার বিচার করতে গিয়ে তিনি সুবিবেচক হবেন। একটা পড়া তিনি পড়াচ্ছেন, সে ক্ষেত্রটা তিনি একদম পরিমাপক করে সুবিবেচক হিসেবে তিনি লক্ষ্য করবেন যে আমি কতটা তাদেরকে দান করতে পেরেছি বা দিতে পেরেছি, তারা কতটা নিতে পেরেছে এই জন্য। এবং সর্বোপরি হচ্ছে কি, তার মধ্যে অনেকগুলো আরো ব্যক্তিগত গুণাবলীর মধ্যে থাকে। দেখো, গলার স্বর, অর্থাৎ তিনি একজন, তার গলার স্বর হবে কিন্তু স্পষ্ট এবং স্বর যদি মিষ্টতা হয় ভালো। এটা যদিও অনেকগুলো জিনিসের উপরে নির্ভর করে, তবুও কিন্তু একজন সুশিক্ষকের বা আদর্শ শিক্ষকের এই গুণাবলীগুলো কিন্তু থাকবে এবং থাকবে সুস্বাস্থ্যের অধিকারী। বোঝা গেছে? একেবারে খুব পাতলা, একটু বেটে, বলছি শিক্ষক নেই কি, আছে, মান্যতা পান না, পান, সবই হয়। তবুও আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী। যদি শিক্ষক একটু সুস্বাস্থ্যের অধিকারী হন, তাহলে তাকে শিক্ষক বেশ একটু মানায় এবং শরীর স্বাস্থ্যের মধ্য দিয়েও তার মনে হয় যেন ব্যক্তিত্ব রয়েছে,
এই বিষয়গুলো মনে হয়। তাহলে এগুলো আলাদা, কিন্তু তবুও কিন্তু তার ব্যক্তিগত গুণাবলীর মধ্যে এগুলো কিন্তু থাকবে। আর সর্বোপরি যেটা থাকতেই হবে সেটা জ্ঞান পিপাসু। অবশ্যই তিনি প্রতিনিয়তই একদম মৃত্যুকাল পর্যন্ত তার জ্ঞানের জন্য পিপাসু হয়েই থাকবেন। তিনি নব নব শিখবেন, তিনি যেমন শিখবেন তেমন শিক্ষার্থীকে তিনি অকৃপণভাবে দিয়ে যাবেন। এটাই হচ্ছে শিক্ষকের সবথেকে বড় গুণাবলী। তাহলে এই গেল, আমরা বললাম যে ব্যক্তিগত গুণাবলীর মধ্য দিয়ে একটা। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে পেশাগত। তাহলে পেশাগত দিক থেকে কি হবে না, পেশাগত দিক থেকে যে বিষয়ের শিক্ষক বা যে বিষয় তিনি পড়াবেন বা শিক্ষকতা করছেন সে বিষয়ে জ্ঞান তো তাকে থাকতেই হবে। সেটা না থাকলে তার শিক্ষকতা করা যাবে না। তাহলে শিক্ষকের এটা একটা বড় গুণ যেটা তার মধ্যে থাকতে হবে। এবং শিশু মনোবিজ্ঞান সম্মত জ্ঞান থাকতে হবে, চাইল্ড সাইকোলজি এই বিষয়টা তাকে বুঝতে হবে। কারণ একটা ক্লাস ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে, শিক্ষার্থী গ্রহণের ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞান যদি একজন শিক্ষক না বোঝেন তাহলে তিনি কিন্তু পাঠদান করতে পারবেন না, সম্ভব না, এবং করাতেও পারবেন না। আমরা দেখেছি না যে অনেক এরকম ছোট ছোট গল্প, যে একটা শিক্ষার্থী প্রতিদিন দেরি করে স্কুলে আসতো, স্যার তাকে মারতেন, হাত বাড়াতো, সে হাতে তাকে ছড়ি দিয়ে মারতেন। তো এইরকম প্রতিদিন সে লেট করে আসে, দেরি করে আসে, তাকে স্যার মারেন। তো এমন একটা হয়ে গেল শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে, শিক্ষার্থী জানে যে আমি লেট করে এসেছি, হাত পেতে দিতেন, স্যারও জানেন যে ও লেট করে এসছে, কোনো কথা জিজ্ঞেস না করে মারতেন হাতে। তারপর সে বসতো। একদিন শিক্ষক প্রাতঃভ্রমণে যখন যাচ্ছেন তখন দেখছে ওই শিক্ষার্থী সাইকেলে করে ছুটতে ছুটতে ডোর টু ডোর পেপারগুলো দিয়ে সে যাচ্ছে। এবং স্যার সেদিনে তার পেছনে পেছনে একটু লক্ষ্য করেছিলেন যে দেখি তো কি করে। দেখে না, সে কিন্তু খবরের কাগজগুলো মানুষের দুয়ারে দুয়ারে কিন্তু দিয়ে দেয়। এবং সে যেদিন শেষ করতে পারে না সেদিন তার দেরি হয়ে যায়। শিক্ষক ক্লাসরুমে বসেছেন, ছেলেটা যথারীতি এসেছে, এসে হাত পেতেছে। শিক্ষক এই যে দৃশ্যটা তিনি দেখেছিলেন, চোখ দিয়ে টস 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 করে জল পড়ছে, উঠে এলেন, উঠে তাকে জড়িয়ে ধরলেন যে আমার অত্যন্ত ভুল হয়ে গেছে, আমি তোমাকে কোনোদিন জিজ্ঞেস করিনি কি কারণে তুমি দেরি করে আসো। তো এই যে একজন শিক্ষকের তার বলবো যে মনোবিজ্ঞান সম্মত দিকগুলোকে দেখা, ভাবা, প্রত্যেকটা জিনিসের উপরে, শিক্ষার্থীর উপরে এই গবেষণাটা, এই জন্য তো দার্শনিক, বোঝা গেছে। তাহলে চাইল্ড সাইকোলজি বা শিশু মনোবিজ্ঞান যেটা, এই বিষয়টা একজনের শিক্ষকের কিন্তু গুণাবলীর মধ্যে থাকবে, যেটা পেশাগত দিক থেকে আমরা বলছি। এবং শিক্ষণ পদ্ধতি, একজন শিক্ষক কিভাবে পড়াবেন, তিনি আগেই একটা লেসন প্ল্যান তৈরি করবেন। যারা আমাদের বিএড করতে হয়েছে তাদেরকে এরকম লেসন প্ল্যান তৈরি করতে হয়েছে, যে একটা টপিক, একটা আমরা একককে যখন পড়াতে যাব তখন সেই এককটাকে উপ একক হিসেবে ভাগ করে করে কিভাবে প্রশ্ন করব, ফিডব্যাক কিভাবে, বিভিন্ন ধরনের আছে এই জিনিসগুলো। তাহলে একজন শিক্ষক কিভাবে পাঠ দান করবেন, তার যে কৌশল, এই কৌশলটাকে কিন্তু তাকে জানতে হবে, শিখতে হবে। এটা অনেকের থাকে, অনেকের থাকে না। শিখলেও তিনি হয়তো ব্যবহারিক জায়গাতে ব্যবহার করতে পারছেন না। ফলে তোমরা হয়তো অনেক সময় বলো ওই স্যারের ক্লাসটা খুব ভালো লাগে, এই কেমন, আবার কেউ স্যার ঢুকছেন পিছন দিক দিয়ে, অনেকে বেরিয়ে যাচ্ছে। আচরণগুলো করা উচিত নয়। সবার তো সমান দক্ষতা হতে পারে না। ফলে একটা শিক্ষকের কিন্তু এই গুণাবলী থাকা আবশ্যক। এবং শুধু তাই নয়, দেখো যুগোপযোগী। আজকে একটা সময় আমরা এই পয়েন্টটা বলি, সেটা হচ্ছে কি শিক্ষার উপকরণের ব্যবহার সম্পর্কে জ্ঞান। একজন শিক্ষকের শিক্ষার যে উপকরণগুলো আছে, টিএলএম, টিচিং লার্নিং যে ম্যাটেরিয়াল গুলো, এগুলো যুগোপযোগী। কেন, ধরো একটা সময় ছিল টেপ রেকর্ডার, সেখান থেকে শোনাতেন স্যাররা হয়তো সেখান থেকে। তারপরে আস্তে আস্তে একটু করে করে আস্তে আস্তে অডিও এবং ভিজুয়াল এলো, দূরদর্শন এলো। আজকে যখন মোবাইল কিংবা ল্যাপটপ বা কম্পিউটার যুগে আমরা ঢুকেছি, আমরা ইন্টারনেট ব্যবহার করতে শিখেছি, তখন দেখো আজকে বিভিন্নভাবে ডিসপ্লে করতে পারছি আমরা। আজকে ডিজিটাল বোর্ড এসছে, আমার হয়তো নেই, ডিজিটাল বোর্ড এসছে, সেখানে বিমূর্ত জিনিসগুলোকে কত কুইক মূর্ত করে দেখানো যাচ্ছে। এবং খুব কম পরিশ্রমে একজন শিক্ষক, খুব কম সময় ব্যয় করে একজন শিক্ষক অনেক বেশি কিন্তু দিয়ে দিতে পারছেন। ফলে কি হচ্ছে, এগুলো ব্যবহার তো শিখতে হবে স্যারকে, একজন শিক্ষককে। ফলে
সেটার দক্ষতা তার কিন্তু থাকতে হবে। শুধু তাই নয়, মূল্যায়নের ক্ষেত্রেও দেখেছি যে একজন শিক্ষকের এক মূল্যায়নের ক্ষমতা বলতে কি, যে যে শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে তার মূল্যায়ন যখন করা হচ্ছে, সেই মূল্যায়নটা সঠিকভাবে হচ্ছে কিনা, প্রশ্নগুলির উপরে গুরুত্ব তাকে দিতে হবে, করতে হবে। এই সব চিন্তা ভাবনাগুলো তিনি করবেন। শুধু তাই না, সহপাঠক্রমিক বিষয় যে রয়েছে, পাঠক্রমের সাথে সাথে সহপাঠক্রমিক বিষয়টা, খেলাধুলা, তাই না, গান অর্থাৎ সঙ্গীত, খেলা, আবৃত্তি করা, সৃজনশীলমূলক অনেক যে কাজ আছে, এইগুলো সম্পর্কে তার পরিচালন করার একটা দক্ষতা থাকতে হবে। ছেলেদেরকে মাঠে নিয়ে গেছেন খেলাতে, ওরা হই হই করে নিজেরা কে কার মারামারি করছে, হ্যান ত্যান, এই জিনিসগুলো যে না, এটা তো নিয়ম নয়, কিভাবে এই খেলাটা খেলতে হয় দেখো, তার নিয়মাবলীগুলো তিনি বলবেন, তারপরে তিনি পরিচালনা করবেন। এই যে দক্ষতা, এই দক্ষতা শিক্ষকের মধ্যে থাকতে হবে। এবং শেষে আর একটা যেটা বলছি, নাগরিক হিসেবে গুণাবলী, এটা একজন রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদান করবেন একজন শিক্ষক, এটা হওয়া উচিত। এবং আরেকটা গুণাবলী শিক্ষকের যেটা থাকে, সেটা হচ্ছে সমাজ সেবা। সমাজ সেবামূলক অনেক সংগঠন হতে পারে, ক্লাব হতে পারে, কোনো প্রতিষ্ঠান হতে পারে, তার সঙ্গে তিনি যুক্ত থাকবেন এবং তিনি কিন্তু নিজেও উদ্যোগী হবেন এবং এগিয়ে যাবেন। দেখো, এইগুলো বিভিন্ন সময়ে পরিবর্তন হয়েছে। আমি মনে করি একজন শিক্ষকের যা হওয়া উচিত তা হলো প্রাপ্য থেকে প্রাপ্তি যোগ বেশি। কেন না, একজন শিক্ষক একটা সময় যা মাস মাইনে হিসেবে পেয়েছিলেন, তার সংসার নির্বাহ হতো না, কিন্তু প্রাপ্তি যোগের ক্ষেত্রটা একজন শিক্ষার্থী একজন শিক্ষককে যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা করত। তারা হয়তো পাস আউট হয়ে গেছে, তারা নিজ নিজ কর্মে নিয়োগ হয়েছে, স্যারের সঙ্গে দেখা হলে বিভিন্ন স্থানে, এমনকি একজন ডাক্তার যে তৈরি হয়েছেন, ওই স্যার গিয়েছেন দেখাতে, কোনোভাবে জানতে পেরেছেন আমার স্যার এসছেন, তার প্রতি শ্রদ্ধা এবং এত জনের মাঝে তাকে ডেকে নেওয়া, এই যে প্রাপ্তি যোগ একজন শিক্ষকের, এই প্রাপ্তি যোগটাই কিন্তু বড় হওয়া উচিত। হয়তো যুগ পরিস্থিতির পরিবেশের বা প্রভাবে আজকের ধারাটা হয়তো একটু বদলে গেছে, আজকে প্রাপ্তির যোগ দরকার নেই, প্রাপ্তির যোগটা হলেই হচ্ছে। অর্থাৎ আমি কতটা পাবো, আমি নিজে কতটা স্বাচ্ছন্দ্যে থাকবো, সমাজ সেবা হলো কিনা, সৃজনশীল কৃষ্টি, আমার কোনো দেখার দরকার নেই। হয়তো ধারণায় পরিবর্তন এসছে, হতে পারে, তবে আমি মনে করি যে প্রাপ্য থেকে প্রাপ্তি যোগ একজন শিক্ষকের, এটাই তার কাম্যতা। যাই হোক, সুনাগরিক বা নাগরিক হিসেবে তার গুণাবলী, এই হলো আমাদের আধুনিক শিক্ষকের স্থান এবং শিক্ষকের গুণাবলী। আধুনিক শিক্ষায় শিক্ষকের দায়িত্ব, আমরা তো বললাম যে বিভিন্ন ধরনের দায়িত্ব থাকবে। যেমন শিক্ষার্থীর জ্ঞান অর্জনের ক্ষেত্রে সহায়ক হবেন, তেমনি হবেন শিক্ষার্থীর পাঠ্যক্রম নির্ধারণের ক্ষেত্রে তার একটা দায়িত্ব থাকবে, কারণ শিক্ষার্থীর চাহিদা, শিক্ষার্থীর সামর্থ্য, এই বিষয়গুলোকে হয়তো পাঠ রচনাকারী আলাদা জন আছেন, কিন্তু শিক্ষার্থীর দায়িত্ব হবে যে পাঠ প্রণেতাগণ প্রণয়ন করেছেন, এই যে নিউ সিলেবাস তৈরি হলো, শিক্ষকরা অবশ্যই এর বিশ্লেষণ করবেন যে বিভিন্ন পরিবেশের মধ্যে, একটা শহর অঞ্চলের তার ছেলের যে পরিণমনের জায়গাটা, একটা গ্রাম্য ছেলের পরিণমনের জায়গাটা ভিন্ন দিকে, ফলে সেই সিলেবাসটা যে রচনা করা হয়েছে, শিক্ষক কিন্তু ফিডব্যাক দেবেন যে পাঠ্যক্রম নির্ধারণের ক্ষেত্রে সঠিক সংযোজন না বিয়োজনের প্রয়োজন আছে। শুধু তাই না, একটা বিদ্যালয়ের পরিবেশ রচনার ক্ষেত্রেও শিক্ষকের যথেষ্ট ভূমিকা থাকবে। একটা শিক্ষার্থী মায়ের পেট থেকে কখনো শিখে আসে না, এবং এই জন্য বলা হয় সমাজের ক্ষুদ্র সংস্করণ হচ্ছে বিদ্যালয়, এবং সেই বিদ্যালয়ের একজন কারিগর হচ্ছেন, বড় কারিগর, একজন মালি হচ্ছেন, ফুল বাগানের মালি হচ্ছেন একজন শিক্ষক। তার দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীকে সু আচরণ, সু অভ্যাস তৈরি করার জন্য বিদ্যালয়ের পরিবেশ রচনা করা। শুধু তাই না, শুধু হেডমাস্টার মশাই দায়িত্বে আছেন বলে তিনি সমস্ত দায়িত্ব সামলাবেন, বিষয়টা এদিকেও নয়। বিদ্যালয়ের প্রশাসনিক ক্ষেত্রেও কিন্তু একজন শিক্ষক, মানে তিনি সহ শিক্ষক হতে পারেন, তিনি প্রধান শিক্ষক হতে পারেন, যে শিক্ষক হন না কেন, একজন শিক্ষক মানে
তাকে তার প্রশাসনিক কার্যাবলীর দিক লক্ষ্য রাখতে হবে, তিনি দায়িত্ববান হবেন এবং সেই দায়িত্ব তিনি কিন্তু নেভাবেন। এবং শিক্ষার্থীর পরিবেশের সাথে, যে পরিবারের সাথে যোগাযোগের ব্যবস্থা থাকবে, শিক্ষক শিক্ষার্থীদের যে অভিভাবক, সেই অভিভাবকের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করবেন, হয় না, সম্ভব না, কিন্তু একজন শিক্ষকের এই সমস্ত গুণাবলী এবং দায়িত্বগুলো কিন্তু থাকা আবশ্যক। চলো এরপরে আসি নিষ্ক্রিয়র মধ্যে দুটো, একটা হচ্ছে পাঠ্যক্রম। এই পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কি? পাঠ্যক্রমের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। কি আছে না, যে পাঠ্যক্রম মানে কি, কারিকুলাম, অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো। কারিকুলামের বাংলা হচ্ছে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো। তাহলে আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো মানে একটা যে কোনো গোল সিলেক্ট করা হয়েছে শিক্ষার উদ্দেশ্য হিসেবে, এবং সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে না তার জন্য পাঠ্যক্রম সঠিক রচনা হয়েছে কিনা, এই জন্য পাঠ্যক্রমের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। কি না, যেমন শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যকে একটা বৈশিষ্ট্য, তেমনি পরিবর্তনশীল। পরিবর্তনশীল বলতে কি, যেহেতু পরিবেশে মানুষের চাহিদাও বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটছে, ফলে কি হচ্ছে, পাঠ্যক্রমও সেইভাবে প্রণয়ন করা উচিত হচ্ছে। দেখো আমাদের আস্তে আস্তে পরিবর্তন আসছে। তাহলে এই যে যখন চাহিদা যেমন, পাঠ্যক্রম ঠিক অনুরূপভাবে পরিবর্তন কিন্তু হয়ে হয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে, ধরো মনোবিজ্ঞান বা বিজ্ঞান সম্মত। কেন না, শিশুর তার গ্রহণ করার ক্ষমতা কতটা। আমি একটা কথা বলি, শিশুর পরিণমন, এই চ্যাপ্টারগুলো নিয়ে পরে আলোচনা করা হবে, যদিও বলি একটা সময় যখন আমরা পড়াশোনা করেছিলাম ক্লাস 9 এবং 10-এ, রাশি বিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স ম্যাথে ছিল না, বর্তমান সিলেবাসে কিন্তু ঢোকানো হয়েছে। তার মানে বুঝতে হবে শিক্ষার্থীর চাহিদা পরিণমনের জায়গাটা আগের থেকে অবশ্যই বেড়েছে। ফলে যেটা এইচএস লেভেলে ছিল সেটাকে মাধ্যমিক লেভেলে নিয়ে আসা হয়েছে, উচ্চ মাধ্যমিকের থেকে মাধ্যমিকে নিয়ে আসা হয়েছে। তারা কি পাচ্ছে না, তারা কি ব্যর্থ না, শিক্ষকরা দেখেছেন তারা দিলে নিচ্ছে। ফলে কি হচ্ছে, যে একটা পাঠ্যক্রম যখন রচনা করা হবে তখন তাকে বিজ্ঞান এবং মনোবিজ্ঞান সম্মত তৈরি করতে হবে। এই যে যেমন সেমিস্টার সিস্টেম এসছে, এখানে আমার কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে সিলেবাস সেমিস্টার অনুযায়ী বেশি দেওয়া হয়েছে। তাতে লাভ কি হবে, ক্ষতি কি হবে? হয়তো ওরা চিন্তা ভাবনা করছেন যে হয়তো শিক্ষার্থীরা অনেকটাই শিক্ষা কিন্তু গ্রহণ করতে পারবে তাত্ত্বিক দিক থেকে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে একটা শিক্ষাও তো একটা সিঁড়ির ধাপের মতো, একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ, আরেকটা স্টেপ থেকে আরেকটা স্টেপ। তাহলে যদি আমার ধারণাটা সংঘবদ্ধ সঠিকভাবে না হয়, আমাকে জাম্প করে চলে যেতে হয়, পরবর্তী পর্যায়ে আমাকে ভোগ করতে হবে, সেখানে আমার জ্ঞানের ক্ষেত্রে কোথাও একটা ফাঁক থেকে যাবে। তাহলে আমার মনে হয়েছে যে সিলেবাস একটু তো বাড়তি হয়েছে, যেটা 6 মাসের ক্ষেত্রে কিন্তু বেশ শক্ত। সেক্ষেত্রে কিন্তু পাঠ্যক্রম কি হবেন সেটা শিক্ষকরা এটা ফিডব্যাক দেবেন, তারা বলবেন, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো এবং বাস্তব ভিত্তিক পাঠ্যক্রম রচনা হবে, কিন্তু বাস্তব ভিত্তিক। আসলে অবান্তর কিছু চিন্তা ভাবনা যা হয়তো বিগত 50 বছর আগে ঘটে গেছে এই ধরনের নয়, বর্তমান পরিস্থিতির সঙ্গে সাযুজ্য রেখে এবং ভবিষ্যতের জন্য এই দুটিকে মাথায় রেখে এটা হওয়া উচিত একটা বাস্তব ভিত্তিক পাঠ্যক্রম। এটাও কিন্তু একটা লক্ষ্য। এবং দুটো জিনিস তো আমাদের থাকছে, একটা হচ্ছে তাত্ত্বিক আর একটা ব্যবহারিক, দুটোই কিন্তু পাঠ্যক্রমের আমাদের দিক থাকবে। কেন বলছি এটা, দেখো বই পড়া মানে শুধুমাত্র তাত্ত্বিক দিকটাই রয়েছে এমন তো নয়, বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহারিক দিকটা রয়েছে। তাহলে সেই জায়গাটা প্রয়োগ ঠিকঠাক হবে কিনা সেটাও লক্ষ্য করবে কিন্তু পাঠ্যক্রম। তাহলে এটা একটা গুরুত্ব অবশ্যই আছে, বৈশিষ্ট্য অবশ্যই। পাঠ্যক্রম বিভিন্ন প্রকারের হয়ে থাকে, এটা যদিও তোমাদের এই বিষয়টা বিশেষ এখন জানার নয়, তবুও প্রকারভেদ সম্পর্কে বলতে গেলে প্রায় 5টা 6টা ভাগে ভাগ করা হয়েছে।
যেমন একটা বিষয়ভিত্তিক পাঠ্যক্রম আমরা পাই, তেমনি পাই গতানুগতিক পাঠ্যক্রম, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম, সমন্বিত পাঠ্যক্রম এবং জীবন কেন্দ্রিক পাঠ্যক্রম। তাহলে এই যে বিভিন্ন ধরনের পাঠ্যক্রমকে ভাগ করা আছে, এর পর্যায়গুলো আছে, একটু তোমরা বই দেখতে হবে, কারণ এগুলো আলোচনা করলে ভিডিও অনেক অনেক লম্বা হয়ে যাবে। এবং সহপাঠক্রমী, এইটা একটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। সহপাঠক্রমী এর ধারণাটা না খুব বেশি দিনের নয়। আগে প্রাচীন যুগীয় শিক্ষা ব্যবস্থায় তাত্ত্বিক দিকটাই কেবলমাত্র লক্ষ্য করা হতো, তাই পড়া বাদ দিয়ে পড়ার বাইরে আর কোনো কিছুকে গুরুত্ব দেওয়া হতো না। যদি কেউ খেলাতে ভালো ছিল, সে খেলতো, একটু বেশি সময় ওখানে বিনিয়োগ করত, বাড়ির লোকেরই কথা হতো। স্কুল শিক্ষকও তখন বলতেন, শোনো, খেলাটা বিনোদন, ওটা আগে নয়, পড়াশোনাটা আগে, তোমাকে বই পড়তে হবে, তোমাকে জানতে হবে, এই যে তত্ত্বগত দিকটা গুরুত্ব দেওয়া হতো। কিন্তু ওটাই যে একটা সহপাঠক্রম। আজকে তুমি বলো তো, খেলার দুনিয়াতে যদি অর্থের দিক থেকে লক্ষ্য করি, আমরা সব থেকে বেশি ধনী কিন্তু তারাই। আজকে যদি পরিচিতির কথা বলি, আমাদের প্রধানমন্ত্রীকেও নাও চিনতে পারেন সমস্ত বিশ্বের সমস্ত দেশ, কিন্তু আমাদের ভারতবর্ষের একটা প্লেয়ার, ক্রিকেট প্লেয়ারকে প্রায় সমস্ত দেশ চেনে। তাহলে পরিচিতির জায়গাটা, খ্যাতির জায়গাটা, যশের জায়গাটা, মানের জায়গাটা, অর্থের জায়গাটা কোন জায়গাটাতে কম? তাহলে কেন গুরুত্ব দেবো না? না, এটা দেওয়া হতো না। কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থাতে কি করা হয়েছে, যেহেতু শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন, এর ফলে সহপাঠক্রমিক বর্তমান অর্থাৎ আধুনিক শিক্ষা ব্যবস্থায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সহপাঠক্রমিকগুলো কি না বিভিন্ন ধরনের আছে, যেমন খেলা আছে, যেমন নাচ আছে, নাটক আছে, মানে অভিনয় আছে, তেমনি অনেক সৃজনশীল বিভিন্ন জিনিস আছে, ভ্রমণ আছে, শিক্ষামূলক ভ্রমণ আছে, প্রত্যেকটাই হচ্ছে কিন্তু সহপাঠক্রমিক কার্যাবলী। এগুলো কি জন্য পাঠ্যক্রমের সাথে সাথে সহপাঠক্রমিক কেন? দেখো, তোমরা নিজেরাই, তোমাদেরকে যদি মা বাবা বলে পড় পড়, বইটা নিয়ে বসে থাক, একঘেয়েমি চলে আসে, বিরক্ত আসে, ভালো লাগে না, উত্তর করে দাও, এই তো পড়ছি, এই তো উঠলাম, আবার পড়তে বলছো। কিন্তু যদি বলা হয় মা যদি বলেন, এতক্ষণ তো পড়েছিস, তুই যা একটু ক্রামবোর্ড নিয়ে খেল, এই মাঠে যা একটু খেল, শরীরটাও ঠিক থাকবে। তো দেখো, এই জায়গাগুলো আমাদের প্রথম হচ্ছে একঘেয়েমি দূর হয়, বিনোদন, সৃজনশীল মানসিকতা তৈরি হয়, শারীরিক যে স্বাস্থ্যের ক্ষেত্রে সেই দিকটা ঠিক হয়, বৌদ্ধিক দিকটা ঠিক হয়, তোমার বুদ্ধির বিকাশের ক্ষেত্রে ঠিক হয়। এই জন্যই সহপাঠক্রমিক হচ্ছে পাঠ্যক্রমের সাথে সাথে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এই গেল কিন্তু পাঠ্যক্রম। বিষয়গুলো আরো আছে, খুঁটিনাটি বিষয়গুলোকে ভালো করে পড়তে হবে, জানতে হবে। এবং নিষ্ক্রিয় উপাদানের মধ্যে হচ্ছে বিদ্যালয় এবং পরিবেশ। দেখো, একটা সময় বিদ্যালয় ছিল না, কিন্তু পড়াশোনা হয়েছে। এখনো বিদ্যালয় আছে, কিন্তু ওপরটা হয়তো টালি বা টিন দিয়ে তৈরি, সেটা কথা নয়। একটা বিদ্যালয়ের কিংবা একটা পরিবেশের শিক্ষার উপাদান হিসেবে যথেষ্ট ভূমিকা আছে। এই জন্যই তো বলা হয় বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ। কারণ একটা বিদ্যালয়ে বিভিন্ন সমাজ থেকে আসা শিক্ষার্থী, তারা একত্রিত হয়, তারা ঐক্য হয়, মনের দিক থেকে, বুদ্ধির দিক থেকে, সমস্ত দিক থেকে কিন্তু একতা তৈরি হয় একটা বিদ্যালয়ে। বোঝা গেছে? এরপরে পরিবেশের বৈশিষ্ট্য বা শিশুর জীবন বিকাশের প্রাকৃতিক পরিবেশের ভূমিকা এবং শিশুর জীবন বিকাশের সামাজিক পরিবেশের ভূমিকা, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যাক। পরিবেশের বৈশিষ্ট্য যদি আমরা বলি, বিদ্যালয় তো আছে, বিদ্যালয়ে তো বিভিন্ন আচার আচরণ থেকে আরম্ভ করে সুঅভ্যাস গঠন থেকে, তাত্ত্বিক দিক থেকে ব্যবহার করে ব্যবহারিক দিক থেকে আছে। কিন্তু পরিবেশের দিক থেকে আমরা যদি বলি যে পরিবেশের বৈশিষ্ট্য হিসাবে, একটা শিশু পরিবেশে যেহেতু বড় হয়, তার মধ্যে একটা প্রাকৃতিক পরিবেশ আর একটা আমাদের যে মনুষ্য যে পরিবেশ, যেটা আমাদের পরিবেশ আছে। তো এখন এই দুটো পরিবেশ, সামাজিক যেটা পরিবেশ বলছে, এটা প্রাকৃতিক, এটা সামাজিক। তার প্রাকৃতিক পরিবেশের মধ্যে শিশুর বিভিন্ন বিকাশ কিন্তু ঘটে, বৌদ্ধিক, সৃজনশীল, মানসিক, দৈহিক, প্রত্যেকটা কিন্তু বিকাশ তার প্রকৃতির মধ্য দিয়েই
ঘটে। তেমনি শিশুর জীবন বিকাশে সামাজিক পরিবেশের ভূমিকা অবশ্যই। সমাজের সাথে যদি সে মিথস্ক্রিয়া করতে না পারে তাহলে সে ব্যর্থ। সমাজের সঙ্গে সে যখন মিশছে তখন সে তার যে নিজের আচার আচরণ অর্থাৎ তার যে ব্যবহার সমস্ত কিছু কিন্তু সে ওখান থেকে গ্রহণ করতে পারছে। তার মানে অভিযোজনের ক্ষেত্রটা পরিবেশের সঙ্গে শিক্ষার্থী সেখান থেকে সব গুণাবলীগুলো কিন্তু পাচ্ছে। তাহলে বলতেই পারি যে নিষ্ক্রিয় উপাদান হিসেবেও পরিবেশ হলেও পরিবেশেরও কিন্তু যথেষ্ট একটা ভূমিকা রয়েছে। এগুলো আরো ভালো করে একটু বইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আশা রাখছি তোমাদেরকে আমি কিছুটা ধারণা দিতে পেরেছি। আজকে যারা প্রথম রয়েছো আমার ভিডিওটা আজকে দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং যদি অন্য কাউকে দেখানোর একটু ইচ্ছা তোমার থাকে তাহলে শেয়ার করবে, আর যদি ভালো লাগে তাহলে তো লাইক একটা করছোই।